আজকে আমরা যেটা পড়ব দ্যাট ইজ পিএইচ অফ এ সলিউশন। সো আমাদের আমরা এতদিন পর্যন্ত দেখেছি যে হাউ টু ডিফাইন অ্যাসিড এবং কোন কোন ফ্যাক্টরের উপর একটা সলিউশনের অ্যাসিডিটি ডিপেন্ড করে। সো এখন যদি আমরা এবার সেই অ্যাসিডিটির একটা কোয়ান্টিটেটিভ মেজারে যাই, যে হাউ টু এক্সপ্রেস দ্য অ্যাসিডিটি অফ এ সলিউশন, হাউ টু মেজার দ্য অ্যাসিডিটি অফ এ সলিউশন, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু প্যারামিটার আমাদের জানতে হবে এবং কিছু ইকুয়েশন আমাদের জানতে হবে যেটা দিয়ে আমরা অ্যাসিডিটি কে রিপ্রেজেন্ট করব। তো আজকে আমরা সেই জায়গাটা দেখব। সো উই স্টার্ট উইথ আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। In pure water or in any aqueous solution, the product of the concentration or more accurately activity, এই জায়গাটা আমরা পরে আবার আসবো, of hydrogen and hydroxyl ion is a constant at a given temperature. This is this product is known as the ionic product of water. আচ্ছা, এইটাকে যদি আমরা KW দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে KW হিসেবে আমরা বলতে পারি যে দ্যাট ইজ AH3O প্লাস ইন্টু AOH মাইনাস or roughly equal to CH3O plus into COH minus. মানে KW এর ভ্যালু at 25 degree centigrade is 1 into 10 to the power minus 14. এখন তার মানে অ্যাকচুয়ালি এই KW এটা অ্যাকচুয়ালি একটা ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করছে। এটা আইডিয়াটা কোথা থেকে আসছে না, ইকুইলিব্রিয়াম, অটো ডিসোসিয়েশন অফ ওয়াটার এর ইকুইলিব্রিয়াম এর কনসেপ্ট থেকে এটা আসছে। H3O plus plus OH minus. সো এটা যদি আমরা ইকুইলিব্রিয়ামের কথা কনসিডার করি তাহলে সেটা হবে H3O plus into AOH minus by A water, or this is roughly equal to CH3O plus into COH minus by C water. এখন পিওর ওয়াটারের ক্ষেত্রে আমরা দেখছি যে আয়োনাইজেশন হচ্ছে স্মল, সো তার ফলে কনসেন্ট্রেশন অফ ওয়াটার মলিকুল ইন অ্যাকুয়াস সলিউশন ইজ প্র্যাকটিক্যালি কনস্ট্যান্ট। ইভেন যদি আমরা কোথাওকে ওয়াটারকে অ্যাজ এ সলভেন্ট ইউজ করি তাহলে সেক্ষেত্রেও পিওর ওয়াটারের পার্টের যেটা অটো দিয়েছেন সেটা কম। সো আমরা কনসেন্ট্রেশন অফ H3O plus into concentration of OH minus সেটাকে আমরা ধরতে পারি দ্যাট ইজ কনস্ট্যান্ট এবং সেটা ইজ ইকুয়াল টু KW.
যেহেতু CH2টা এটা খুব স্মল। আচ্ছা, এটা দুটো যেহেতু আছে, সো এটা স্কোয়ার হবে। সো এখান থেকে আমরা KW একটা আইডিয়া পাই। এখন এইটা আলোচনা করতে গিয়ে একটা জিনিস আমাদের বোধহয় একটা আলোচনা করে নেওয়া ভালো, যে এই যতগুলো এক্সপ্রেশন আমরা লিখলাম সেক্ষেত্রে আমরা বারে বারে A এবং C এই দুটো টার্ম এনেছি, বা কনসেন্ট্রেশন এবং অ্যাক্টিভিটি আমরা দুটো টার্ম এনেছি। এখন দুটো টার্ম আনার কি দরকার, দুটো টার্মের মধ্যে ডিফারেন্সই বা কি, হঠাৎ করে দুটো টার্মের প্রয়োজন হলো কেন? আচ্ছা, তার কারণ হচ্ছে যে আমরা জেনারেলি যে সলিউশনগুলো ইউজ করি দোজ আর ডায়ালুট সলিউশনস, কিন্তু কনসেন্ট্রেটেড সলিউশন যেখানে সলিউটের কনসেন্ট্রেশন ইজ ভেরি হাই, সেখানে দেখতে পাওয়া যায় যে কোনো একটা পার্টিকুলার আয়ন যার প্রপার্টি আমরা স্টাডি করতে চাইছি, সো তার চারিদিকে অন্যান্য আয়নের সংখ্যা বেশি থাকার কারণে তাদের একটি ইনফ্লুয়েন্স ওই আয়নের প্রপার্টির উপর এসে পড়ে। সো ডায়ালুট সলিউশনে when they are widely separated, যেখানে একটা আয়নের উপর আরেকটা আয়নের ইনফ্লুয়েন্স প্রায় নেই বললেই চলে, সেই ধরনের একটা স্টেটে একটা পার্টিকুলার কোনো আয়নের প্রপার্টি যেরকম, কনসেন্ট্রেটেড সলিউশনে যেহেতু তার সারাউন্ডিং আয়ন অন্যান্য আয়নের একটা ইনফ্লুয়েন্স তার উপর এসে পড়ে, তাহলে তো প্রপার্টি কিছুটা ডেভিয়েট করে। তো সেই যে ডেভিয়েশন ফ্রম ইটস আইডিয়ালাইজড বিহেভিয়ার, তাহলে কোনো একটা আয়নের প্রপার্টিকে মেজার করতে গেলে বা তার বিহেভিয়ারকে ব্যাখ্যা করতে গেলে আমাদের সেই ডেভিয়েশন ফ্রম ইটস আইডিয়ালিটি বা ডায়ালুট সলিউশনে তার যে বিহেভিয়ার তার থেকে যে ডেভিয়েশন, সেটাকে আমাদের কনসিডার করা উচিত। তাহলে যখন তাহলে আমরা কনসেন্ট্রেট সলিউশনে কোনো একটা আয়নের প্রপার্টি মেজার করব, তখন আমাদের তাহলে সেই সারাউন্ডিং এর ইনফ্লুয়েন্সটাকেও ইনক্লুড করতে হবে। তাহলে সেটাকে ইনক্লুড করে যখন আমরা কাজটা করছি, তখন আমরা তাকে রিপ্রেজেন্ট করছি, তখন অ্যাকচুয়ালি তার বিহেভিয়ারটা যেহেতু কিছুটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তো সেটাকে আমরা ওই অ্যাক্টিভিটির থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর যখন ডায়ালুট সলিউশনে সেটা যখন রয়েছে, তখন সেক্ষেত্রে তার উপর যেহেতু অন্যান্য কোনো আয়নের প্রভাব বা ইনফ্লুয়েন্স সেভাবে কাজ করছে না, তার ফলে আমরা তাকে তার কনসেন্ট্রেশন টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে ধরা যাক আমরা যদি 10টা মলিকুল নিয়ে কাজ শুরু করি অ্যাকোয়াস সলিউশনে, এবং 10টা মলিকুল যদি ওয়াইডলি সেপারেটেড থাকে, তাহলে তাদের একটা কোনো একটা পার্টিকুলার আয়নের বিহেভিয়ার বা টোটাল সলিউশনে তাদের যা বিহেভিয়ার, সেটা 10টা ইন্ডিভিজুয়াল আয়নের যা বিহেভিয়ার তাদের সামেশন টাইপ বলা যেতে পারে। কিন্তু যখন কনসেন্ট্রেট সলিউশনে সেটাকে আমরা নিয়ে আসবো, সেই 10টা আয়ন যখন খুব কাছাকাছি থাকবে, তখন তাদের বিহেভিয়ারটা 10টা ইন্ডিভিজুয়ালি বিহেভ করলে যা হতো তার মতো আর হবে না, রাদার তার থেকে কিছুটা ডিফারেন্ট হবে। সো এই যে ডেভিয়েশনটা, সেটাকে আমরা যখন ইনকর্পোরেট করছি, তখন সেটাকে আমরা অ্যাক্টিভিটিতে রিপ্রেজেন্ট করছি, এবং এই অ্যাক্টিভিটি আর কনসেন্ট্রেশন দে আর রিলেটেড বাই দ্য অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, মানে অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন ইন্টু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। তার মানে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের মধ্যে অ্যাকচুয়ালি ডেভিয়েশন ফ্রম দ্য আইডিয়ালিটি সেটা অ্যাকচুয়ালি ধরা থাকছে। তো তার ফলে ডায়ালুট সলিউশনের ক্ষেত্রে যদিও আমরা কনসেন্ট্রেশন টার্মসটা ইউজ করতে পারছি, কিন্তু কনসেন্ট্রেট সলিউশনের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি টার্মটা আমাদের তাহলে ইউজ করতে হচ্ছে, যাতে সেই ডেভিয়েশন ফ্রম দ্য আইডিয়ালিটি সেটাকে আমরা ইনকর্পোরেট করতে পারি। তার মানে যখন আমরা কনসেন্ট্রেট, তার মানে আমরা অ্যাক্টিভিটি টার্মটা কনসেন্ট্রেট এবং ডায়ালুট দুক্ষেত্রেই প্রযোজ্য। ডায়ালুটের ক্ষেত্রে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের ভ্যালু 1, আর কনসেন্ট্রেট সলিউশনের ক্ষেত্রে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের ভ্যালুটা নট ইকুয়াল টু 1। অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন ইন্টু অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। সো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভিটি ইজ দ্য মোর জেনারেলাইজড টার্ম। কনসেন্ট্রেশন টার্মটা আমরা ইউজ করতে পারছি শুধুমাত্র ডায়ালুট সলিউশনের ক্ষেত্রে। সো সেই জন্য আমরা মোস্ট অফ দি কেসেস যদিও আমরা কনসেন্ট্রেশন টার্মটা ইউজ করি, কিন্তু স্ট্রিক্টলি স্পিকিং আমাদের অ্যাক্টিভিটি টার্মটা ইউজ করাটাই ইন জেনারেল সেন্সে মোর অ্যাপ্রোপ্রিয়েট। তো যাই হোক, আমরা যেহেতু এখন মোস্ট অফ দি কেসেস ডায়ালুট সলিউশন নিয়েই আমরা আলোচনা চালাবো, সো আমরা হয়তো অনেক ক্ষেত্রেই কনসেন্ট্রেশন টার্মটা উল্লেখ করব। তো এবার আমাদের লক্ষ্য হচ্ছে যে এই অ্যাসিড বেস ইকুইলিব্রিয়া সেটাকে স্টাডি করা। সেটা স্টাডি করতে গেলে আমরা যেটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন অফ এ সলিউশন। এখন এই হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন
এটাকে আমাদের রিপ্রেজেন্ট করার সবচেয়ে সহজ উপায় হলো মোলস পার লিটার বা মোলস পার ডেসিমিটার কিউব, এইভাবে রিপ্রেজেন্ট করা। এখন এইভাবে রিপ্রেজেন্ট করতে আমাদের খুব সমস্যা নেই, কিন্তু যখন আমরা ডায়ালুট সলিউশন, আমরা যেটা বলছিলাম যে মোস্ট অফ দি কেস আমরা ডায়ালুট সলিউশন নিয়ে কাজ করি, সো তাহলে ডায়ালুট সলিউশনে আয়ন কনসেন্ট্রেশনও খুব কম হবে এবং সেটা অনেক ক্ষেত্রেই হাইড্রোক্সোনিয়াম বা হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন থাকবে 10 টু দি পাওয়ার সাম নেগেটিভ পাওয়ারে। এখন এত ছোট একটা সংখ্যাকে নিয়ে যেহেতু ডিল করাটা খুব একটা কনভিনিয়েন্ট নয়, সেই জন্যে সোরেনসেন 1909-এ যেটা সাজেস্ট করলেন সেটা হচ্ছে এটাকে একটা টার্ম পিএইচ এর রেসপেক্টে রিপ্রেজেন্ট করা, যেখানে উনি পিএইচ কে ডিফাইন করলেন অ্যাজ নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ H3O+। এখন এই পিএইচ টার্মটা সেটা এসেছিল অ্যাকচুয়ালি একটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাব্রিভিয়েশন অফ পুইসেন্স ডি হাইড্রোজেন, যার মানে হচ্ছে প্রেশার অফ হাইড্রোজেন। সো এখান থেকেই পিএইচ টার্মটা আসে। সো এই নেগেটিভ লগারিদম নেওয়ার ফলে যেটা হলো, এই যে ডেসিমাল নাম্বার, স্মল যে ডেসিমাল নাম্বার 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং অর্ডারের যে নাম্বারটা, সেটাকে আমরা একটা ডিলিং মানে যেটাকে আমরা ইউজ করতে পারি, এরকম একটা ছোট সংখ্যার রেসপেক্টে আমরা রিপ্রেজেন্ট করতে পারলাম, ফলত আমাদের ইউজ করাটা অনেক বেশি কনভিনিয়েন্ট হলো। এছাড়া অ্যাকচুয়ালি পিএইচ স্কেল ইন্ট্রোডিউস করা কিন্তু আর কোনো কারণে আমরা কিন্তু যে কোনো সময় আমরা মোলস পার লিটারে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। যদিও আমরা এখানে নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন লিখেছি, কিন্তু আমরা বুঝতেই পারছি যে অ্যাকচুয়াল সেন্সে আমাদের এটা লেখা উচিত নেগেটিভ লগারিদম অফ অ্যাক্টিভিটি of H3O+, because that is the more appropriate. এটাকে আমরা যেহেতু ডায়ালুট সলিউশনের ক্ষেত্রে যখন কাজ করছি তখন আমরা নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন লিখতে পারি। আচ্ছা, এখন তাহলে পিএইচ, তাহলে আমরা যেহেতু ওয়াটার মিডিয়ামের ক্ষেত্রে এই জিনিসটা ভাবছি, তাহলে ওয়াটারের ডিসোসিয়েশন সেটা আমরা দেখিয়েছি যে ওয়াটারের ক্ষেত্রে কেডব্লিউ ভ্যালু সেটা হচ্ছে 1 × 10 টু দি পাওয়ার -14। তার মানে যেখানে আমাদের অ্যাসিড কনসেন্ট্রেশন আর H3O+ আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোলার, তাহলে তার নেগেটিভ লগারিদম যদি আমরা নিই তাহলে পিএইচ ভ্যালু দাঁড়াবে হচ্ছে 0। আর যখন আমাদের সলিউশনে OH- আয়নের কনসেন্ট্রেশন 1 মোলার, তখন সেক্ষেত্রে H3O+ আয়নের কনসেন্ট্রেশন দাঁড়াচ্ছে Kw/OH-, যেহেতু আমাদের Kw হচ্ছে H3+ এবং OH- আয়নের গুণফল। তো তার মানে 1 × 10 টু দি পাওয়ার -14/1, তাহলে 10 টু দি পাওয়ার -14, তাহলে তার নেগেটিভ লগারিদম নিলে পিএইচ দাঁড়াবে 14। এখন প্রশ্ন হতে পারে, হঠাৎ আমরা H+H3O+ 1 মোলার এবং OH- 1 মোলার এই দুটো এক্সট্রিম কেন কনসিডার করলাম? তার কারণ হচ্ছে যে আমরা বলছি যে আমরা এই পিএইচ স্কেলটা ইউজ করছি যখন ওই ধরনের একটা ফ্র্যাকশনাল 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং এই ধরনের একটা ডায়ালুট সলিউশনের ক্ষেত্রে আমি কাজ করতে চাইছি, তখনই আমাদের এটা লাগছে। আদারওয়াইজ যখন 1 মোলার বা 2 মোলার বা 10 মোলার, তখন আমরা সেটাকে কিন্তু পিএইচ স্কেলে এক্সপ্রেস করার কথা ভাবছি না। আমাদের কিন্তু পিএইচ স্কেলটা এসেই ছিল হচ্ছে এই ধরনের স্মল ফ্র্যাকশন যে কনসেন্ট্রেশন, সেটাকে নিয়ে হ্যান্ডেল করা, যেহেতু কনভিনিয়েন্ট নয় সেই কারণে। সো অ্যাকচুয়ালি যেহেতু এখানে পিএইচ 0 এবং পিএইচ 14 দুটো এক্সট্রিম, তার মানে দিস অ্যাকচুয়ালি লিমিটস দ্য পিএইচ স্কেল, দ্যাট ইজ মিনিমাম পিএইচ ভ্যালু হচ্ছে 0, মানে আমরা পিএইচ যে স্কেলের মধ্যে আমরা এটা জিনিসটাকে কনসিডার করছি, দ্যাট ইজ 0 to 14। আর অ্যাট দ্য মিডল অফ দিস স্কেল, যেখানে H3O+ এবং OH- আয়নের কনসেন্ট্রেশন সমান ফর ওয়াটার, তাহলে সেখানে মিডল পয়েন্ট যেটা, সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 7, হুইচ ইজ দ্য নিউট্রাল পয়েন্ট। এখন এইখানটা কিন্তু একটা জায়গা আমাদের একটু মনে রাখা ভালো, যে আমরা এই যাবতীয় যে আলোচনাটা করেছি এই কেডব্লিউর ভ্যালুটা ধরে 10 to the 1 × 10⁻14, এটা কিন্তু আগে উল্লেখ করেছিলাম ইট ইজ অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তার কারণ আমরা জানি অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার, আমরা যদি হায়ার টেম্পারেচারে ওয়াটারকে হিট করি তাহলে
যে কোনো জিনিসেরই আমাদের মতো এখানেও দেখবো আমরা যে ডিসোসিয়েশন বা এই যে আমাদের ইকুইলিব্রিয়ামটা আমরা লিখেছিলাম যে টু ওয়াটার থেকে H3O প্লাস OH মাইনাস, এটা ফরওয়ার্ড ইকুইলিব্রিয়ামটা রাইট শিফটেড হবে যদি আমরা হিট করি সলিউশনটা টেম্পারেচার বাড়াই। তো তার ফলে যেটা দেখতে পাওয়া যাবে যে H3O প্লাস এবং OH মাইনাসের কনসেন্ট্রেশন সলিউশন ইনক্রিজ করছে, কিন্তু তার মানে এই নয় কিন্তু যে সলিউশন তার পিএইচ চেঞ্জ হচ্ছে, মানে আমাদের অন্যভাবে আমরা যেটা ব্যাপারটা ভাবি সেটা হচ্ছে ডিসোসিয়েশন যদি বাড়ে তাহলে পিএইচ স্কেলটাও আর 0 থেকে 14 অব্দি থাকবে না। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট অ্যারাউন্ড 60 ডিগ্রি সেন্টিগ্রেড, এই কেডাব্লিউ ভ্যালু বা ডিসোসিয়েশন বা কেডাব্লিউ ভ্যালু it becomes 9.6 into 10 to the power minus 14, তার মানে অলমোস্ট 10 টাইমস বেড়ে যাচ্ছে। সো তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমাদের পিএইচ স্কেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেক্ষেত্রে 0 to 14 অব্দি থাকছে না, এবং অ্যাকর্ডিংলি আমাদের কিন্তু নিউট্রাল পয়েন্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে যদি ব্যাপারটা আমরা এরকম ভাবে ভাবি যে আমাদের হিট করলে সলিউশনের ডিসোসিয়েশন বেশি হওয়ার কারণে H3O প্লাস এবং OH মাইনাস দুটোই বাড়ছে। সো তাহলে যদি আমাকে বলে যে H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশন বাড়ছে মানে সো দ্যাট বিকাম অ্যাসিডিক, তার কারণ H3O প্লাস এখন আর 10 to the power minus 7 অর্ডারে নেই, রাদার 10 to the power minus 6 অর্ডারে চলে গেছে। সো pH বিকাম 6 whether or 6.5, তাহলে যেমন এটা ইট বিকামস রাফলি অ্যাসিডিক সলিউশন, তাহলে whether it is true, তার কারণ এখানে আমরা যে কেডাব্লিউ দেখেছি at 60 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা যদি আমরা রাফলি 10 into 10 to the power minus 14 ধরি, তার মানে at 60 ডিগ্রি সেন্টিগ্রেড it is 10 to the power minus 13, তার মানে H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশন অ্যারাউন্ড 10 to the power 6.5, 10 to the power minus 6.5 at the middle point। তার মানে সেখানে আমরা বলতে পারি তাহলে whether the solution become acidic, কিন্তু তা তো হওয়া সম্ভব না, কারণ এমন তো নয় যে জলকে হিট করলে the solution become acidic। তার মানে ব্যাপারটা যেটা হচ্ছে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি মিডল পয়েন্টটাও শিফট করে যাচ্ছে, নিউট্রাল পয়েন্টটাও কিন্তু সেখানে আর 7 থাকছে না, তখন পিএইচ রেঞ্জটা 0 থেকে 13 এবং মিডল অফ দ্য নিউট্রাল পয়েন্ট হচ্ছে সেখানে কিন্তু 6.5, সেখানে কিন্তু 7 নয়। ফলত তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই পুরো জিনিসটাই কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তার মানে যখন আমাদের কোনো একটা অ্যাসিড বা বেসের আমাকে যখন পিএইচ বা আমি উল্লেখ করতে হবে বা কোনো একটা সলিউশনে আমাকে যখন পিএইচ উল্লেখ করতে হবে, তখন কিন্তু আমাদের যেটা ভীষণভাবে উল্লেখ করা প্রয়োজন সেই সলিউশনের টেম্পারেচার কত। যদি আমরা মোস্ট অফ দি কেসেস যেহেতু আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা রুম টেম্পারেচার আমরা কাজ করি, তাই জন্য আমরা আলাদা করে অনেক সময় টেম্পারেচারটা উল্লেখ করতে ভুল হয়ে যায়, বাট এখানে কিন্তু সেটা হওয়া উচিত নয় বা বাঞ্ছনীয় নয়, তার কারণ টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে কিন্তু তার কোনো মিনিং থাকে না। সো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি যে কিভাবে আমরা তাহলে সলিউশনে অ্যাসিডিটি মেজার করব। আমরা এখানে মোস্ট অফ দি কেসেস যেহেতু ডাইলুট সলিউশন নিয়ে কাজ করি, সো আমরা ডাইলুট সলিউশনের কথাই কনসিডার করব। আচ্ছা, ধরা যাক কোনো একটা আমরা 10 to the power minus 3 মোলার HCl নিয়ে আমরা তার সেই সলিউশনে অ্যাকুয়াস সলিউশনে নিয়ে তার অ্যাসিডিটি আমরা পিএইচ স্কেলে এক্সপ্রেস করতে চাইছি। আচ্ছা, তাহলে HCl আমরা জানি যে বিইং এ স্ট্রং অ্যাসিড ওয়াটার মিডিয়ামে কমপ্লিটলি ডিসোসিয়েট করে H3O প্লাস এবং OH মাইনাস H3O প্লাস এবং Cl মাইনাস আয়ন জেনারেট করে। সো তার মানে যতটা অ্যাসিড নিয়ে আমি স্টার্ট করেছিলাম, দ্যাট মিনস 10 to the power minus 3 মোলার HCl, দ্যাট মানে 10 to the power minus 3 মোল HCl পার লিটার, তাহলে ততটা H3O প্লাস যেহেতু পুরোটাই ডিসোসিয়েট করে গেছে, তার মানে সলিউশনে আমার 10 to the power minus 3 মোল পার লিটার H প্লাস আয়নই সলিউশনে থাকবে। তার মানে সলিউশনে H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশন হবে যতটা আমি HCl নিয়েছিলাম, দ্যাট মিনস দ্য কনসেন্ট্রেশন অফ HCl, দ্যাট মিনস 10 to the power minus 3 মোল পার ডেসিমিটার কিউব। আচ্ছা, তাহলে এই সলিউশনের যদি আমার পিএইচ ডিটারমাইন করতে হয়, তাহলে আমি তার নেগেটিভ লগ নিয়ে যেটা পাবো সেটা হচ্ছে সলিউশনের পিএইচ দাঁড়াবে আমার 3। কিন্তু এই জায়গায় আমাদের একটা বিষয় একটুখানি ভালো করে মাথায় রাখা দরকার, যে এখানে আমরা যখন HCl
যখন আমরা জলে ডিসলভ করছি তখন HCl ডিসোসিয়েট করে যেমন H প্লাস এবং Cl মাইনাস তৈরি হচ্ছে, তেমনি ওয়াটার তার অটো ডিসোসিয়েশনের ফলেও কিন্তু H3O প্লাস এবং OH মাইনাস জেনারেট করছে। তার মানে HCl থেকে যেমন আমি H প্লাস পাচ্ছি, তেমনি আমার ওয়াটার অটো ডিসোসিয়েশনের ফলেও কিন্তু কিছুতে H3O প্লাস বা H প্লাস আয়ন জেনারেট করছে। তার মানে সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়াটারের অটো ডিসোসিয়েশনের ফলে যে H3O প্লাস আয়ন জেনারেট করলো সেটাকে কিন্তু আমরা কনসিডারেশনের মধ্যে কোথাও রাখছি না। আমরা যখন অ্যাসিডিটি বা পিএইচ মেজার করেছি সলিউশনে তখন কিন্তু এন্টায়ারলি HCl থেকে যতটা H প্লাস আয়ন জেনারেট করেছে শুধুমাত্র সেটার বেসিসেই পিএইচটা ডিটারমাইন করেছি। কিন্তু এখানে কিন্তু এই ওয়াটারের অটো ডিসোসিয়েশনের জন্য যে H3O প্লাস সেটা কিন্তু আমরা কনসিডারেশনের মধ্যে আনিনি। এটা অ্যাপারেন্টলি এখানে কোনো প্রবলেম তৈরি করে না বা করেনি। তার কারণ হচ্ছে যেহেতু ওয়াটারের অটো ডিসোসিয়েশনের ফলে যে H3O প্লাস জেনারেট করেছে সেটা HCl এর ডিসোসিয়েশনের ফলে যতটা H প্লাস আমরা পাচ্ছি তার তুলনায় নেগলিজেবলি স্মলার। কিন্তু বাট বিকজ দিস ইজ নট অলওয়েজ দ্য কেস, কখন নয় না, ধরা যাক আমরা এটাকে এভাবে ভাবতে পারি যে 10⁻³ মোলার যে HCl নিয়ে আমরা স্টার্ট করেছিলাম সেই সলিউশনটাকে আমরা 100 টাইমস ডাইলুট করলাম। তাহলে অবভিয়াসলি এই 10⁻³ মোলার HCl এর সলিউশনে কনসেন্ট্রেশন দাঁড়াবে 10⁻⁻5 মোলার HCl 100 টাইমস যদি ডাইলুট করি, এবং সেই সলিউশনের আইডিয়ালি তাহলে পিএইচ হওয়ার কথা pH 5। আচ্ছা, এবার এই 10⁻⁻5 মোলার যে HCl আমরা পেলাম এটাকে আমরা আরো 100 টাইমস ডাইলুট করলাম। তাহলে সলিউশনে এই HCl এর কনসেন্ট্রেশন দাঁড়াবে 10⁻⁻7 মোলার HCl। তাহলে হিসেব মতো যদি আমরা H প্লাস আয়নের কনসেন্ট্রেশনের নেগেটিভ লগারিদম নিই তাহলে আইডিয়ালি এর পিএইচ এই সলিউশনের দাঁড়ানোর কথা 7। তাহলে এই 10⁻⁻7 মোলার যে HCl পেলাম সেটাকে যদি আমরা আরো 100 টাইমস ডাইলুট করি তার মানে হিসেব মতো আমার দাঁড়াবে 10⁻⁻9 মোলার HCl, এবং সেই সলিউশনের তাহলে পিএইচ দাঁড়াবে 9। তাহলে এটা কিন্তু একটা ফ্যালাসি কেন? তার মানে আলটিমেটলি আমাদের হিসেব অনুযায়ী যদি ক্যালকুলেশনটা এভাবেই হয় তাহলে একটা অ্যাসিডিক সলিউশন তাকে ক্রমাগত ডাইলুট করতে থাকলে সেটা বেসিক সলিউশনে গিয়ে দাঁড়াবে, যেটা হওয়া সম্ভব নয়। তার মানে এইখানে কোথাও একটা ভুল আছে। তাহলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে ওইখানেই যে যখন অ্যাসিডের কনসেন্ট্রেশনটা কম্পারেটিভলি হাই ছিল তখন সেখান থেকে যে H প্লাস আমরা পেয়েছিলাম তার তুলনায় আমরা জলের জন্য ডিসোসিয়েশনের ফলে যে H প্লাস আয়ন জেনারেট করেছিল সেটাকে আমরা ইগনোর করেছিলাম। কিন্তু যখন অ্যাসিড ক্রমশ ডাইলুট হয়ে আসছে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা সেই অ্যাসিড থেকে যতটা H প্লাস আয়ন আমরা পাচ্ছি তার তুলনায় কিন্তু জলের অটো ডিসোসিয়েশনের ফলে যে H3O প্লাস তার কনসেন্ট্রেশনকে কিন্তু আমরা আর নেগলেক্ট করতে পারি না, এবং তাকে নেগলেক্ট করেছি বলেই আমরা এই ধরনের কিন্তু অ্যাপারেন্টলি একটা অদ্ভুত রেজাল্ট পেয়েছি যেখানে আমরা দেখেছি যে সলিউশনে পিএইচটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেটা একটা অ্যালকালাইন পিএইচের সঙ্গে সমান হয়ে গেছে। সো আমরা যদি জলের ওই অটো ডিসোসিয়েশনটা কনসিডার করি তাহলে আমরা দেখবো এই ঘটনাটা কিন্তু ঘটবে না। তাহলে কি করে সেই জলের অটো ডিসোসিয়েশনের ফলে যে H3O প্লাস তার ইনফ্লুয়েন্সটা বা তার যে এফেক্টটা কি করে আমরা ইনকর্পোরেট করবো বা সেই ইকুয়েশনটা আমরা কিভাবে পাবো? তাহলে আমরা প্রথমে আমরা কয়েকটা ইকুয়েশন আমরা এখানে, তাহলে আমাদের তো আলটিমেটলি টার্গেট হচ্ছে আমাদের H3 প্লাস আয়নের কনসেন্ট্রেশন ডিটারমাইন করতে হবে। আমরা কয়েকটা ইকুয়েশনের হেল্প নেব। প্রথম আমরা যেটা ইকুয়েশনের যে ইকুয়েশনটার হেল্প নেব সেটা হচ্ছে জলের ওয়াটার অটো ডিসোসিয়েশন, দ্যাট মিনস KW ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ H3O প্লাস অ্যান্ড কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। দিস ইজ ট্রু, আমরা জানি, এটা আমরা ইউজ করতেই পারি ইন অ্যাকুয়াস সলিউশন যেহেতু একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে। সো দিস ইজ দ্য ফার্স্ট ইকুয়েশন যেটা আমরা ইউজ করবো। সেকেন্ড যেটা আমরা ইউজ করবো দ্যাট ইজ মেটেরিয়াল ব্যালেন্স। তার মানে যে মেটেরিয়ালগুলো আমরা সলিউশনে অ্যাড করেছি তাহলে সেটা ডেফিনেটলি ব্যালেন্সড হবে, যতটা অ্যাড করেছি ততটাই আমরা ফিরে পাবো। কিভাবে ফিরে পাবো? না, আমরা সলিউশনে অ্যাড করেছি হচ্ছে HCl। এখন
আমরা দেখছি যে সলিউশন আমরা যখন HCl ওয়াটারে অ্যাড করছি তখন সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে H3O প্লাস এবং Cl মাইনাস। এখন এই যে H3O প্লাস এটা অ্যাসিড থেকে আসতে পারে, আবার ওয়াটারের অটো ডিসোসিয়েশনের ফলে আসতে পারে, কিন্তু যে ক্লোরাইড যেটা তৈরি হবে এটা এন্টায়ারলি আমাদের যতখানি আমাদের সলিড অ্যাসিড আমরা সলিউশন জলে অ্যাড করেছি তার থেকেই অরিজিনেট করবে। ক্লোরাইডের কিন্তু অন্য কোনো সোর্স নেই। তার মানে আমরা বলতে পারি ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন that must be equal to the concentration of acid. Ca is the concentration of acid added. এটা হচ্ছে মেটেরিয়াল ব্যালেন্স। আর 3 নম্বর হচ্ছে চার্জ ব্যালেন্স ইকুয়েশন। চার্জ ব্যালেন্স ইকুয়েশনটা কি? সিন্স দ্য সলিউশন অ্যাকুয়াস সলিউশন, যেটা আমরা HCl অ্যাড করার পর যে অ্যাকুয়াস সলিউশনটা পেয়েছি সেটা ইলেকট্রিক্যালি নিউট্রাল, তাহলে টোটাল ক্যাটায়নিক চার্জ আর টোটাল অ্যানায়নিক চার্জ মাস্ট বি ইকুয়াল। তাহলে সলিউশনে ক্যাটায়ন আছে, কোথা থেকে ক্যাটায়ন আছে কি? H3O প্লাস, that may be originated from acid, that may be originated from auto dissociation of water. আর সলিউশনে অ্যানায়ন কি আছে? না সেখানে ক্লোরাইড আছে যেটা অরিজিনেট করেছে ফ্রম দ্য dissociation of HCl, আর আছে OH মাইনাস যেটা অরিজিনেট করেছে ফ্রম দ্য ডিসোসিয়েশন অফ ওয়াটার মলিকিউল। তাহলে এইখান থেকে আমরা যেটা পাই যে আমরা এই ক্লোরাইডের জায়গায় বসাতে পারি দিস ইজ ইকুয়াল টু Ca, এটা আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে পেয়েছি। আর OH মাইনাস সেটা অ্যাকচুয়ালি সেটাকে আমরা লিখতে পারি Kw বাই H3O প্লাস, এটা পেয়েছি ফার্স্ট ইকুয়েশন থেকে, যেহেতু H3O প্লাস এবং OH মাইনাসের গুণফল হচ্ছে Kw। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা যেটা পাচ্ছি, আমরা যদি এটাকে গুণ করে দিই H3O প্লাস, তাহলে পাবো হচ্ছে H3O প্লাসের স্কোয়ার ইজ ইকাল টু Ca ইন্টু কনসেন্ট্রেশন অফ H3O প্লাস প্লাস Kw। তার কারণ আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস বার করা, এবং H3O প্লাস এর রেসপেক্টে তাহলে কোনো একটা ইকুয়েশন আমাদের পেতে হবে। সো দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ রেসপেক্ট টু H3O প্লাস। H3O প্লাস স্কোয়ার মাইনাস Ca ইন্টু H3O প্লাস মাইনাস Kw ইজ ইকাল টু 0। তার মানে এর যদি আমরা দুটো আমরা জানি এটা জেনারেল ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে এর আমরা দুটো রুট পেতে পারি। এটা হচ্ছে H3O প্লাস is equal to minus b means Ca plus minus root over b square, that means Ca square minus 4ac, a is 1 যেহেতু এর কোনো কোএফিসিয়েন্ট নেই, এখানে হচ্ছে c is minus Kw, so that means plus 4 Kw by 2a, that means 2 into 1 or 2। এখন এখান থেকে আমরা যেটা পাচ্ছি, তাহলে যদি আমাদের কোনো একটা ডায়ালুট সলিউশন, এমন ডায়ালুট সলিউশন হয় যেখানে অ্যাসিড কনসেন্ট্রেশন ইজ ভেরি লো কম্পেয়ারেবল টু Kw, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে যখন অ্যাসিড কনসেন্ট্রেশন ইজ কম্পারেটিভলি হাই, তখন তাহলে আমরা কি করে ওই শুধুমাত্র অ্যাসিডের কনসেন্ট্রেশনটাকে ইউজ করে কি হবে সলিউশনের পিএইচ পেতে পারছি না? তখন আমরা দেখতে পাচ্ছি যে when Ca square is appreciably larger than 4 Kw, তার মানে acid concentration is much higher compared to the dissociation, auto dissociation, self dissociation of H3O water। তাহলে সেক্ষেত্রে আমরা এই Ca square এর রেসপেক্টে 4 Kw টাকে নেগলেক্ট করতে পারি। তার মানে সেক্ষেত্রে আমাদের H3O প্লাসটা দাঁড়াচ্ছে, যদি আমরা নেগলেক্ট করি তাহলে আমাদের সেটা দাঁড়াচ্ছে Ca প্লাস মাইনাস Ca বাই 2। এখন এর দুটো রুটের মধ্যে একটা হচ্ছে 0 ভ্যালু দিচ্ছে, তো সেটা দ্যাট ইজ নট মিনিংফুল, তো সেই জন্য আমরা সেটাকে বাদ দিতে পারি। যখন Ca মাইনাস Ca বাই 2, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি গিভ 0 H3O প্লাস কনসেন্ট্রেশন। তো যেটা মিনিংফুল সলিউশন না, তো সেই সলিউশনটাকে আমরা বাদ দিতে পারি। কিন্তু আমরা যদি আরেকটা সলিউশন আমরা ইউজ করি, সো দ্যাট কিপস Ca। So the only meaningful solution is concentration of H3 plus is equal to concentration of acid, এবং
আমরা এইটাই অ্যাকচুয়ালি ধরে নিয়েই কিন্তু আমরা এই 10⁻³ মোলার HCl এর সলিউশনের পিএইচ বার করেছিলাম। সেখানে আমরা ধরে নিয়েছিলাম যেহেতু অ্যাসিড কনসেন্ট্রেশন ইজ 10⁻³ মোলার, সো H3 প্লাস আয়ন কনসেন্ট্রেশন ইজ এগেইন 10⁻³ মোলার। সো তার নেগেটিভ লগারিদম কোন সলিউশনের পিএইচ ডিটারমাইন করতে পেরেছিলাম। কিন্তু তার মানে দেখতে পাওয়া যাচ্ছে যখন এই কন্ডিশনটা ভ্যালিড নয়, দ্যাট মিন্স Ca² ইজ নট মাচ গ্রেটার দেন 4 kW, তাহলে সেই কন্ডিশনে কিন্তু আমরা 4 kW কে Ca² এর রেসপেক্টে নেগলেক্ট করতে পারছি না, এবং সেক্ষেত্রে তাহলে আমাদের কিন্তু এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা ইউজ করেই সলিউশনে H3 প্লাস আয়নের কনসেন্ট্রেশন ডিটারমাইন করতে হবে, এবং সেখান থেকেই কিন্তু আমাদের সলিউশনে পিএইচ বার করতে হবে। তাহলে যখন আমরা দেখতে পাবো যে Ca is actually greater than 10⁻⁶ molar, Ca is actually greater than 10⁻⁶ molar, তখন সেক্ষেত্রে কিন্তু আর আমরা ওই কেবলমাত্র অ্যাসিডের যে কনসেন্ট্রেশন তার সেটাই টোটালি কন্ট্রিবিউট করছে H প্লাস আয়নের কনসেন্ট্রেশনে, সেটা ধরে নিয়ে আমরা কেবলমাত্র তার নেগেটিভ লগারিদম ইউজ করে আমরা কিন্তু আর সলিউশনের পিএইচ ডিটারমাইন করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা ইউজ করতে হবে। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে আমরা কিন্তু এই শুধুমাত্র সিম্পলি H3 প্লাস আয়নের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু Ca ধরে নিয়ে কাজ করলে আমাদের সেটা রেজাল্টের ক্ষেত্রে খুব হেরফের ঘটবে না। সো এবং তাহলে যদি কোয়াড্রেটিক ইকুয়েশন ইউজ করি তাহলে দেখবো আমাদের এই অ্যাপারেন্ট যে অ্যানোমালিটা আমরা যেটা দেখেছিলাম যে অ্যাসিড সলিউশনকে ক্রমাগত ডাইলুট করতে থাকলে সেটা ক্রমাগত তার সলিউশনের পিএইচ 7 চেয়ে বেশি 9 এরম হয়ে যাচ্ছে, তো সেটা কিন্তু আর ঘটবে না, এবং সেক্ষেত্রে দেখবো আমরা সলিউশনের পিএইচ সেটা ক্লোজ টু 7 হচ্ছে, কিন্তু কখনোই 7কে কিন্তু ক্রস করে যাচ্ছে না। সো তাহলে ডাইলুট সলিউশনের ক্ষেত্রে আমাদের কিন্তু এই ধরনের কোয়াড্রেটিক ইকুয়েশনটা ইউজ করতে হবে। ডাইলুট সলিউশন মিনস যখন অ্যাসিড কনসেন্ট্রেশন ইজ ভেরি লো, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের কোয়াড্রেটিক ইকুয়েশন ইউজ করে কিন্তু সলিউশনের H3 প্লাস আয়নের কনসেন্ট্রেশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ পিএইচ ডিটারমাইন করতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি উইক অ্যাসিড বেসের ক্ষেত্রে। উইক অ্যাসিড বেসের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটা কমপ্লিটলি ডিফারেন্ট। তার কারণ আমরা জানি যে একটা উইক অ্যাসিড বা উইক বেস সেটা সলিউশনে কমপ্লিটলি ডিসোসিয়েটেড কন্ডিশনে থাকে না, ফলত যে কনসেন্ট্রেশনে আমি অ্যাসিড নিচ্ছি সলিউশনে আমাদের H3 প্লাস আয়নের কনসেন্ট্রেশন বার করতে গেলে কিন্তু সেটা টোটালি নিলে চলবে না। তাহলে সেখানে একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করবে। আমি ধরে নিচ্ছি যে HA দিস ইজ এ উইক অ্যাসিড, সেটা অ্যাকুয়াস সলিউশনে ডিসোসিয়েট করে H প্লাস এবং A মাইনাস দিচ্ছি। তাহলে আমি যদি ধরে নিই যে আলফা ফ্র্যাকশন অফ অ্যাসিড গেট ডিসোসিয়েটেড of acid dissociated, এবং আমি যদি ধরে নিই যে তার মানে H প্লাস আয়নের কনসেন্ট্রেশন হবে আলফা সি, দ্যাট মিনস সি এর আলফা ফ্র্যাকশন ডিসোসিয়েট করে আলফা সি এ H প্লাস দিয়েছে, এবং যতখানি H প্লাস জেনারেট করবে ঠিক ততখানি A মাইনাস জেনারেট করবে। আর তাহলে আনডিসোসিয়েটেড অ্যাসিড যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে Ca মাইনাস আলফা Ca, দ্যাট মিনস Ca ইন্টু 1 মাইনাস আলফা। সো তাহলে এইখান থেকে আমরা যেটা পেতে পারি যে এখানে যদি আমরা যদি এখান থেকে আলটিমেটলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা এস্টাবলিশ ক্যালকুলেট করতে চাই, দ্যাট মিনস Ka সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ A মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ আনডিসোসিয়েটেড HA। তাহলে এটা কি দাঁড়াবে না, এটা দাঁড়াবে আলফা Ca ইন্টু আলফা Ca বাই Ca ইন্টু 1 মাইনাস আলফা। এখন এখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন নিতে পারি। অ্যাপ্রক্সিমেশনটা কিরকম, সিন্স ইট ইজ উইক অ্যাসিড, সিন্স it is weak acid, so dissociation is low, তার মানে we can neglect alpha, মানে alpha is much less than 1, so we can neglect alpha with respect to 1. তাহলে যদি আমরা আলফাকে 1 এর রেসপেক্টে নেগলেক্ট করি তাহলে দেন Ka becomes alpha Ca into alpha Ca by Ca,
তার মানে সি এ কেটে যাবে, তার মানে আলফা স্কোয়ার সি। তার মানে নাও আলফা বিকামস কে এ বাই সি এ হোল টু দি পাওয়ার হাফ। যদি এরকম হয় তাহলে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস সলিউশনে কত দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আলফা সি। আমরা প্রথমেই ইকুইলিব্রিয়াম থেকে পেয়েছিলাম যে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইজ আলফা সি এ। সো আলফা হচ্ছে কে এ বাই সি এ হোল টু দি পাওয়ার হাফ ইন্টু সি এ। সো দ্যাট মিনস কে এ সি এ হোল টু দি পাওয়ার হাফ। সো তার মানে সলিউশনের পিএইচ আমরা এখান থেকে, তাহলে যদি আমরা এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন পেয়ে যাই, আমাদের যদি অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট জানা থাকে এবং কতটা অ্যাসিড আমি সলিউশনে অ্যাড করেছি সেই কনসেন্ট্রেশন যদি আমাদের জানা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সলিউশনের অ্যাসিডের এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন এন্ড হেন্স সলিউশনের পিএইচ কত সেটা কিন্তু তাহলে ইজিলি ডিটারমাইন করতে পারবো। কিন্তু এখানে আমরা কিন্তু একটা জিনিসের আবার সিম্পলিফিকেশন নিয়েছি, সেটা হচ্ছে যদি এরকম হয় যে আলফা ইজ নট ভেরি লো কম্পেয়ার টু 1, তার মানে যদি অ্যাসিডের ডিসোসিয়েশন রিলেটিভলি হায়ার হয়, তাহলে তখন সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি এই ইকুয়েশন ইউজ করতে পারবো না, কারণ এখানে ওই অ্যাপ্রক্সিমেশনটার বেসিসেই এই জায়গায় আমরা এসে পৌঁছেছি যে আলফা ইজ মাচ মাচ লেস দ্যান 1। কিন্তু আলফার যদি একটা সাফিসিয়েন্ট ভ্যালু থাকে যেটা 1-এর রেসপেক্টে ইগনোর করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে? তার মানে যখন আমাদের H3 প্লাস আয়নের কনসেন্ট্রেশন ইজ গ্রেটার দ্যান 5% অফ সি, তার মানে যদি আমাদের H3 প্লাস আয়নের কনসেন্ট্রেশন যদি গ্রেটার দ্যান 5% অফ সি এ হয়, তার মানে তখন আমরা বলতে পারি যে আলফাকে তখন আর আমরা 1-এর রেসপেক্টে নেগলেক্ট করতে পারবো না। তাহলে তখন সেক্ষেত্রে সেই সিচুয়েশনের জন্য আবার আমাদের একটা জেনারেলাইজড ইকুয়েশনের দিকে যেতে হবে, এবং আমরা আগের ক্ষেত্রেও যেভাবে করেছিলাম, দ্যাট ইজ মেটেরিয়াল ব্যালেন্স, চার্জ ব্যালেন্স, সেখান থেকেই আমরা কিন্তু এবারও পার করবো। সো আমরা তাহলে এখানেও এই ধরনের ইকুয়েশনগুলো আগে সেট আপ করার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে যে কেডব্লিউ, যেটা আমরা আগের বারও নিয়েছিলাম, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, দ্যাট ইজ H3O প্লাস অ্যান্ড OH মাইনাস। এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন, আমরা যেটা ইউজ করব। 2 নম্বর সেটা হচ্ছে আমরা যেটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আমরা পেয়েছিলাম, দ্যাট মিনস আমরা আগের বার লিখেছিলাম H প্লাস, সেটা আমরা H3O প্লাস লিখছি সব জায়গায় একই প্যারিটি মেনটেন করার জন্য, বাই আনডিসোসিয়েটেড H। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। 3 নম্বর যেটা আগের বারের মতোই, তার মানে এই সেকেন্ড ইকুয়েশনটা আমরা আগের বারে বাড়তে আমরা এই ইকুয়েশনটা আগে ইউজ করিনি, তার কারণ আগের বারে এই ধরনের কোনো ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করেনি, সেখানে যেহেতু স্ট্রং অ্যাসিড ছিল সব পুরোটাই আমাদের সলিউশনে ডিসোসিয়েট করে গেছিল। আচ্ছা, এরপর আমরা আসছি মেটেরিয়াল ব্যালেন্স। মেটেরিয়াল ব্যালেন্সের ক্ষেত্রে এবারে আগের বার আমরা দেখেছিলাম যে অ্যানায়ন যেটা সলিউশনে জেনারেট করেছে, দ্যাট মিনস A মাইনাস, সেটা পুরোপুরি এসছে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড থেকে। আচ্ছা, সেটা হওয়ার কারণ ছিল যে পরিমাণ অ্যাসিড আমরা সলিউশনে অ্যাড করেছিলাম তার পুরোটাই ডিসোসিয়েট করে গেছিল। এবারে যেটা হয়েছে সেখানে কিন্তু পুরোটা ডিসোসিয়েট করেনি, কিছুটা আনডিসোসিয়েট রয়ে গেছে, কিছুটা ডিসোসিয়েট করে A মাইনাস তৈরি করেছে। তার মানে এখানে আমরা বলতে পারি যে যতটা অ্যাসিড আমরা নিয়েছিলাম তার মধ্যে কিছুটা রয়ে গেছে আনডিসোসিয়েটেড ফর্মে HA হিসেবে, কিছুটা ডিসোসিয়েট করে A মাইনাস জেনারেট করেছে। এই A মাইনাসটা কেবলমাত্র অরিজিনেট করেছে যেটুকুনি অ্যাসিড ডিসোসিয়েট করেছে তার থেকে। সো সেইটা এবং আনডিসোসিয়েটেড, এটা টোটালটা হচ্ছে টোটাল কনসেন্ট্রেশন অফ অ্যাসিডের সঙ্গে সমান। সো দিস ইজ দ্য মেটেরিয়াল ব্যালেন্স, 3 নম্বর। আর 4 নম্বর চার্জ ব্যালেন্স আগের মতো একই, দ্যাট ইজ H3O প্লাস ইজ ইকুয়াল টু টোটাল ক্যাটায়ন যেটা রয়েছে H3O প্লাস ফর্মে, সেটা হচ্ছে A মাইনাস এবং OH মাইনাস। আগের ক্ষেত্রে আমরা এটা Cl মাইনাস হিসেবে লিখেছিলাম, এবার জেনারেলাইজ করে লিখছি A মাইনাস, এর সঙ্গে সমান। তাহলে এইখান থেকে এই 4টি ইকুয়েশন থেকে আমরা আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে H3O প্লাস এর ভ্যালুটা বার করা। সো আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে আসি। 2 নম্বর ইকুয়েশনে আমরা দেখেছি Ka। আচ্ছা, সেখানে রয়েছে H3O প্লাস ইন্টু OH মাইনাস,
এখন এই OH মাইনাস, দ্যাট মিনস OH মাইনাসকে আমরা বলতে পারি সরি concentration of H3O plus, সরি আমি একটা জিনিস একটু ভুল লিখেছিলাম, কে এর ক্ষেত্রে কে এটা তো হচ্ছে কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ A মাইনাস, তা একটু কারেক্ট করে নিতে হবে, কনসেন্ট্রেশন অফ A মাইনাস নট H মাইনাস। concentration of H3O plus into concentration of A minus by H। আচ্ছা, তো তাহলে এই A মাইনাসের জায়গায় আমি লিখতে পারি চার্জ ব্যালেন্স ইকুয়েশন থেকে, দ্যাট মিনস 4 নম্বর ইকুয়েশন থেকে আমরা যেটা বলতে পারি which is H3O plus minus A minus minus OH minus by undissociated H। এখন undissociated H এটা কি? Undissociated according to equation 3 which is Ca minus A minus, আবার A minus এর জায়গায় লিখতে পারি H3O plus minus OH minus। সো একবারই হয়ে যাবে, আমি লিখে দিচ্ছি H3O plus minus OH minus। সো তাহলে এখান থেকে এটা আমরা পেয়েছি হচ্ছে H3O, এই এখানে ছিল হচ্ছে H3O plus into A minus, A minus এর জায়গায় আমি লিখেছি H3O plus minus OH minus from চার্জ ব্যালেন্স ইকুয়েশন। আর এখানে নিচে ছিল হচ্ছে HA, HA আমরা পেয়েছি মেটেরিয়াল ব্যালেন্স থেকে, সেখানে লিখেছি Ca minus A minus, আবার A minus কে রিপ্লেস করেছি বাই H3O plus minus OH minus। সো আলটিমেটলি আমরা এই ধরনের একটা ইকুয়েশন এসে পৌঁছেছি। তাহলে নেট ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? নেট ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম একটা, ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম একটা H3O plus এর কিউব প্লাস Ka ইন্টু H3O plus এর স্কোয়ার মাইনাস Kw প্লাস KaCa ইন্টু H3O plus minus Kw Ka is equal to 0। এখন এই ধরনের একটা কিউবিক ইকুয়েশনকে সলভ করা খুব ডিফিকাল্ট, তো সেই জন্যে আমরা এবার কিছু অ্যাপ্রক্সিমেশন নেব, আদারওয়াইজ না আমরা এগোতে পারবো না। এই অ্যাপ্রক্সিমেশনটা কি, সেই জন্য আমরা আবার আগের ইকুয়েশনটা একটুখানি রিরাইট করি, এখানে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আগের ইকুয়েশনটা আমরা লিখেছিলাম H3O plus, মানে যেখান থেকে কিউবিক ইকুয়েশনটা আমরা গুণ করে পেলাম, that is concentration of H3O plus minus OH minus by Ca minus concentration of H3O plus minus concentration of OH minus। সো এখানে আমরা অ্যাপ্রক্সিমেশন নেব। অ্যাপ্রক্সিমেশনটা কি না, অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে এটা, দ্য কনসেন্ট্রেশন অ্যাপ্রক্সিমেশন 1, এটা the concentration of OH minus is negligible with respect to the concentration of H3O plus। এখন এই অ্যাজাম্পশনটা বোধহয় খুব মানে একটা খুব বাজে অ্যাজাম্পশন নয়। কেন নয় না, তার কারণ আমরা একটা অ্যাসিড সলিউশন নিয়ে কাজ করছি। এখন অ্যাসিড সলিউশনে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন, যে অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে খুব কম হবে, এটা খুব অযৌক্তিক অ্যাজাম্পশন আমাদের নয়। সো এই অ্যাজাম্পশনটা নিলে আলটিমেটলি এই ইকুয়েশনটা আমাদের যে জায়গায় রিডিউস করে সেটা হচ্ছে H3O plus এর স্কোয়ার by Ca minus concentration of H3O plus। সো দিস ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন, এবং এটাকে কিন্তু আমরা অনেক ইজিলি সলভ করতে পারি। তাহলে এটা কি ইকুয়েশনটা কি দাঁড়ায়, H3O, এটাকে যদি ঘুরিয়ে লিখি
H3O প্লাস এর স্কোয়ার প্লাস Ka ইন্টু H3O প্লাস মাইনাস KaCa ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কিন্তু ওই দুটো রুট ইউজ করে আমরা যেরকম ভাবে আগের ক্ষেত্রে করেছিলাম, আমরা সেখানে কিন্তু আমরা বা KaCa এর ভ্যালু জেনে সেখান থেকে কিন্তু আমরা H3O প্লাস এর কনসেন্ট্রেশন বার করতে পারি। আচ্ছা, তাহলে যদি আমাদের দরকার হয়, আর এক্ষেত্রে আমরা আরেকটা অ্যাসাম্পশন নিতে পারি, সেটা হচ্ছে স্পেশাল কেস অ্যাপ্রক্সিমেশন 2, দ্যাট ইজ ইফ acid is very weak. If acid is very weak, then H3O plus is negligible compared to Ca. So this is definitely a special case. আচ্ছা, তাহলে যদি এই অ্যাসাম্পশনটা ভ্যালিড হয় বা এই অ্যাপ্রক্সিমেশনটা ভ্যালিড হয়, তাহলে কি দাঁড়াবে? Ka is equal to H3O plus square by Ca, or H3O plus is equal to KaCa whole to the power half. একটু খেয়াল করে দেখো, এই ইকুয়েশনটা আমরা আগের বার পেয়েছিলাম। তার মানে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটার একটা স্পেশাল কেস হচ্ছে আগের বার একটা। তাহলে ওইটা আমরা ইউজ করতে পারবো যদি আমাদের সলিউশনে যে H3O প্লাস অরিজিনেট করছে সেটা আনডিসিয়াস অ্যাসিডের রেসপেক্টে খুব কম হয়। কতটা কম হয় না, যদি H3O প্লাস কনসেন্ট্রেশনটা লেস দেন 5% অফ Ca হয়। যদি H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা লেস দেন 5% অফ Ca হয়, তাহলেই কিন্তু আমরা একমাত্র এই ইকুয়েশনটা ইউজ করে সলিউশনে H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা বার করতে পারবো, এই সেকেন্ড ইকুয়েশনটা ইউজ করে। কিন্তু বা এই ইকুয়েশনটা ইউজ করে, কিন্তু যদি আমাদের গ্রেটার দেন 5% হয় H3O প্লাস, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আচ্ছা লেস দেন 5% মানে হচ্ছে লেস দেন 0.05 অফ Ca। কিন্তু যদি H3O প্লাস আয়ন কনসেন্ট্রেশনটা গ্রেটার দেন 0.05 অফ Ca হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করে সলিউশনে H3O প্লাস আয়ন কনসেন্ট্রেশন এবং হেন্স পিএইচ সেটা বার করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের যদি পরীক্ষায় দেয় ক্যালকুলেট করতে একটা উইক অ্যাসিড দিয়ে তার Ka এবং Ca ভ্যালু দিয়ে ক্যালকুলেট করতে দেয় সলিউশন অ্যাসিডিটি, তাহলে কি করে করবো না, সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা সেকেন্ড ইকুয়েশনটা ইউজ করে আমরা রাফলি আগে H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশন কত দাঁড়াচ্ছে সেটা বার করে নেব। বার করে নিয়ে দেখবো যে সেটা Ca এর রেসপেক্টে যেটা আমাদের দেয়া আছে তার 5% চেয়ে কম না বেশি। যদি কম হয় তাহলে আমরা এই H3O প্লাস কনসেন্ট্রেশনটা ইউজ করি আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি সলিউশনের পিএইচ। কিন্তু যদি দেখা যায় যে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইজ গ্রেটার দেন 0.05 অফ Ca, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটা দিয়ে তখন H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশন বার করে সলিউশনের পিএইচ বার করতে হবে। তো এই একইভাবে এই একই মেথড আমরা ইউজ করে আমরা যেটা পেতে পারি যে সলিউশনের বেসিক সলিউশনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইজ এগেন KBCB হোল টু দি পাওয়ার হাফ, প্রোভাইডেড ওই একই কন্ডিশনগুলো ভ্যালিড হবে যে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইজ লেস দেন 0.05 অফ CP, যেখানে CB হচ্ছে কনসেন্ট্রেশন অফ বেস অ্যাডেড আর KB হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ফর দ্যাট পার্টিকুলার বেস। আর যদি সেক্ষেত্রে দেখা যায় যে গ্রেটার দেন 0.05, তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যাসিডের মতো বেসের ক্ষেত্রেও আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন ইউজ করতে হবে। সেক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এরকম যে KB if OH minus ion concentration is greater than 0.05 of CB, তখন সেক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে KB is equal to OH minus ion এর হোল স্কোয়ার বাই CB minus concentration of OH minus। একই রকম আগে যেরকম আমরা অ্যাসিডের ক্ষেত্রে যে ইকুয়েশন যেরকম পেয়েছিলাম সেই একই রকম ইকুয়েশন। আচ্ছা, এখান থেকে আমরা চলে আসি হাইড্রোলিসিস অফ সল্টের ক্ষেত্রে।
হাইড্রোলিসিস অফ সল্ট জিনিসটা কি না, ধরা যাক আমরা একটা উদাহরণ নিই। আমরা এই ধরনের প্রশ্ন অনেক সময় ফেস করেছি যে অ্যাকুয়াস সলিউশন অফ অ্যামোনিয়াম ক্লোরাইড whether it is acidic or basic. সেখানে আমরা বলি যে দিস ইজ অ্যাসিডিক অ্যাকুয়াস সলিউশন অফ অ্যামোনিয়াম ক্লোরাইড। তার কারণ কি না, অ্যাকুয়াস সলিউশনে অ্যামোনিয়াম ক্লোরাইড হাইড্রোলিসিস হয়ে যেটা দেয় সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং HCl, এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সেটা পার্শিয়ালি ডিসোসিয়েটেড কন্ডিশনে থাকে NH4+ এবং OH মাইনাস, whereas HCl সেটা কমপ্লিটলি ডিসোসিয়েটেড ফর্মে থাকে H+ এবং Cl মাইনাস। এবং যেহেতু এখানে HCl ইজ এ স্ট্রং অ্যাসিড, মানে দিস সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক বেস, সো তার ফলে আমরা বলি যে দিস সলিউশন ইজ অ্যাসিডিক ইন নেচার। এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক এই অ্যাসিডিটিটা কতখানি, সেটা আমরা কোয়ান্টিটেটিভলি মেজার করবো কি করে, তার ইকুয়েশনটা আমাদের কি, তো আমরা সেইটা একটুখানি দেখার চেষ্টা করি। সো এখানে তাহলে আমাদের যেটা ইম্পর্টেন্ট, ধরা যাক আমরা একটা উদাহরণ স্পেসিফিক্যালি নিয়ে শুরু করি। সল্ট derived from weak acid and strong base. এক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে যেহেতু এখানে দেখা যাক আমরা এখানে এই ধরা যাক অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এখানে দুটো ছিল, একটা হচ্ছে HCl, একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। HCl যেহেতু স্ট্রং অ্যাসিড, ফলত এর ডিসোসিয়েশনটা কমপ্লিট। এর যেটা উইক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার ডিসোসিয়েশনটা হচ্ছে ইনকমপ্লিট, সেটা পার্শিয়ালি ডিসোসিয়েটেড কন্ডিশনে আছে। তার মানে সলিউশনের পিএইচ কত হবে সেটা ডিপেন্ড করে আছে এই ইকুইলিব্রিয়ামের উপর, এটার উপর নয়। এটা যেহেতু কমপ্লিট ডিসোসিয়েটেড ফর্মে আছে, এটা যদি বেশি ডিসোসিয়েটেড থাকে তাহলে সলিউশনের অ্যাসিডিটি কম হবে। যদি ফুললি ডিসোসিয়েটেড হতো, মানে যদি এটা NaOH হতো, তাহলে সেক্ষেত্রে সলিউশনের পিএইচ নিউট্রাল হতো, তখন NaCl তৈরি হতো। আর যদি এটা ডিসোসিয়েশন কম হয় তাহলে সলিউশন অ্যাসিডিটি বেশি হবে। তার মানে যেটা উইকার দুটোর মধ্যে, মানে যদি উইক অ্যাসিড স্ট্রং বেস হয় তাহলে উইক অ্যাসিডের ওপর, আর যদি সল্ট অফ স্ট্রং অ্যাসিড উইক বেস হয় তাহলে উইক বেসের ডিসোসিয়েশনের উপর ডিপেন্ড করবে সলিউশনের পিএইচ কত হবে। সো আমাদের সেই জন্য কনসিডার করতে হবে যে সল্টের মধ্যে যেটা উইকার পার্ট, তার হাইড্রোলিসিসের ওপর সলিউশনের পিএইচ ডিপেন্ডেন্ট হবে। সো আমরা ধরে নিই যে the salt is Ma, where MOH is a strong base and HA, this is an weak acid. So আমরা concentrate করছি on the hydrolysis of A minus. সো A- যখন সলিউশনে যাবে তখন সেটা হাইড্রোলিসিস করে এই ধরনের একটা ইকুইলিব্রিয়া দেবে, HA+OH-। সো আমরা যদি ধরে নিই যে এক্ষেত্রে আমরা যে পরিমাণ সল্ট অ্যাড করেছি সেটার অ্যামাউন্ট হচ্ছে C, দ্যাট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ সল্ট। আর যদি এটা উইকার হয় তাহলে যদি তার আলফা ফ্র্যাকশন ডিসোসিয়েট করে, তাহলে আলফা সি তৈরি হবে HA, আলফা সি তৈরি হবে OH-, আর C×1 আলফা পড়ে থাকবে আনডিসোসিয়েটেড অর আনহাইড্রোলাইজড ফর্মে। সো আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এর যদি হাইড্রোলিসিস কনস্ট্যান্ট KH হাইড্রোলিসিস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে তাহলে দাঁড়াবে HA into OH- by A-। এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। এইটাকে আমরা দুভাবে একটু লিখতে পারি। আচ্ছা, এখানে আমরা নিচে ওয়াটারটাকে ইগনোর করেছি যেহেতু ওয়াটার প্রেজেন্ট ইন লার্জ এক্সেস।
আচ্ছা, তাহলে এটাকে আমরা এইচ এ, সেটা হচ্ছে আলফা সি ইন্টু আলফা সি ইন্টু 1 মাইনাস আলফা ইন্টু সি। আর যেহেতু আচ্ছা, এখানে একটা সি কেটে যাবে, তার মানে আলফা স্কোয়ার সি, সরি, আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা। এর সঙ্গে সঙ্গে এই ইকুইলিব্রিয়াটাকে আমরা আর একভাবে লিখতে পারি, সেটা আমরা একটু দেখে নিই। কে এইচ ইজ ইকুয়াল টু এইচ এ ইন্টু ওইচ মাইনাস বাই এ মাইনাস। তাহলে এটাকে আমরা যদি একটু ঘুরিয়ে লিখি, তাহলে দাঁড়াবে এটা H3O প্লাস ইন্টু ওইচ মাইনাস, আর এখানে আমরা যদি লিখি H3O প্লাস ইন্টু এ মাইনাস। আমরা অ্যাকচুয়ালি ওপর নিচে H3O প্লাস দিয়ে গুণ করে দিলাম। তাহলে এই যে পার্টটা, এটা নাথিং বাট কে ডাব্লিউ। আর এই যে পার্টটা একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে এই অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, যেটা দ্যাট মিনস কে 1 বাই কে। তার মানে আমরা লিখতে পারি দিস ইজ কে এ, কে ডাব্লিউ বাই কে এ। তাহলে এই যে আমরা হাইড্রোলিসিস কনস্ট্যান্ট আমরা যেটা পেলাম, আচ্ছা, তাহলে কে এটা কি? কে এটা হচ্ছে অ্যাকচুয়ালি H3O plus into A minus by undissociated H। এটা আমরা আগেই দেখেছি এই ইকুয়েশনটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে আচ্ছা, এই ইকুয়েশন থেকে আমরা যেটা পাচ্ছি, যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা যদি মাচ লেস দেন 1 হয়, তাহলে আমরা এখানেও আলফাকে 1 এর রেসপেক্টে ইগনোর করতে পারি এবং আলফা ইজ ইকুয়াল টু কে এইচ বাই সি হোল টু দি পাওয়ার হাফ। তার মানে কে এইচ এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি কে ডাব্লিউ বাই কে এ ইন্টু সি হোল টু দি পাওয়ার হাফ। এই কে এইচ এর এক্সপ্রেশনটা এইখান থেকে যেটা পাচ্ছি, কে ডাব্লিউ বাই কে এখানটা বসিয়ে দিলাম। তাহলে সলিউশনে, তার মানে এই যে ইকুয়েশনটা, এখানে আমরা দেখেছি যে কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস, সেটা হচ্ছে আলফা সি। অ্যাকচুয়ালি আলফা ইজ আননোন টু আস, সেটাকে আমরা অন্য নোন টার্মস এর রেসপেক্টে রিপ্রেজেন্ট করলাম। সি, দিস ইজ নোন, কারণ কতখানি সল্ট আমি অ্যাড করেছি সেটা আমি জানি। তার মানে কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস, দ্যাট ইজ আলফা সি। তার মানে আলফা হচ্ছে কে ডাব্লিউ by Ka into C whole to the power half into C, তার মানে Kw into C by Ka whole to the power half। আচ্ছা, এখন তাহলে আমাদের সলিউশনে যদি pH ডিটারমাইন করতে হয়, তাহলে সলিউশনে H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশন জানতে হবে। তাহলে H3O প্লাস আয়ন কত? সেটা হচ্ছে Kw by OH মাইনাস, তার মানে Kw, আর এটাকে যদি OH 1 বাই OH মাইনাস করে দিই, তার মানে আসবে হচ্ছে Ka বাই Kw ইন্টু সি হোল টু দি পাওয়ার হাফ সমান সমান Kw ইন্টু Ka বাই সি হোল টু দি পাওয়ার হাফ। তাহলে আমি যদি এর নেগেটিভ লগারিদম নিই, তাহলে আমি pH পাবো। তাহলে নেগেটিভ লগ নিয়ে আমরা কি পাচ্ছি? pH ইজ ইকুয়াল টু, আচ্ছা, তাহলে কে এ, তার নেগেটিভ লগারিদম নিলে আমরা যেটা পাবো পিএইচ এর মতোই পিকে এ, তার মানে হাফ পিকে। আর এটা হচ্ছে নেগেটিভ লগারিদম অফ কে ডাব্লিউ, সেটা হবে হাফ পিকে ডাব্লিউ প্লাস হাফ পিকে এ প্লাস হাফ লগ সি। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এখানে সিটা যেহেতু নিচে ছিল, ফলত নেগেটিভ লগারিদম নিলে এটা প্লাসই হয়ে গেছে, সেই জন্য। So PKW হচ্ছে নেগেটিভ লগারিদম অফ কে, PKW হচ্ছে নেগেটিভ লগারিদম অফ KW, PKA হচ্ছে নেগেটিভ লগারিদম অফ KA লাইক PH, আর এটার নেগেটিভ লগারিদম নিয়ে আমরা হাফ লগ সি পেয়েছি। সো দিস ইজ দ্য pH অফ সল্ট ডিরাইভড ফ্রম উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। তাহলে এইভাবে একই মেথড ইউজ করে আমরা কিন্তু
বাকি অন্যান্য কম্বিনেশনের ক্ষেত্রে সলিউশনের পিএইচ কত হবে সেটাও বার করতে পারি। আচ্ছা, তাহলে আমরা উইক অ্যাসিড স্ট্রং বেসের ক্ষেত্রে পিএইচ এর যে এক্সপ্রেশন পেলাম সেটা হচ্ছে হাফ pKw প্লাস হাফ pKa প্লাস হাফ log C। তাহলে স্ট্রং অ্যাসিড উইক বেস তার ক্ষেত্রে কি পাবো? pH is equal to half pKw minus half pKb minus half log C। আর যদি উইক অ্যাসিড উইক বেস হয় তার ক্ষেত্রে আমরা পিএইচ এর যে এক্সপ্রেশন পাবো দ্যাট ইজ হাফ pKw প্লাস হাফ pKa মাইনাস হাফ pKb। আচ্ছা, এখানে আমরা তো এই ডিরাইভ করলাম যে অ্যাসিড এই সলিউশনের পিএইচটা কত দাঁড়াবে। এখন এইভাবে আমাদের হয়তো পরীক্ষায় হয়তো এইভাবে আমাদের ডিরাইভ করতে দেবে না, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সলিউশনের পিএইচ বার করার ক্ষেত্রে এই ফাইনাল ইকুয়েশনগুলো আমাদের কিন্তু খুব দরকারি। সো সেই জন্য আমরা একটুখানি বোঝার চেষ্টা করলাম যে কি করে এই জিনিসগুলো আসছে। এবার প্রথম কথা হচ্ছে মনে রাখবো কি করে। প্রথম কথা খেয়াল করে দেখো প্রত্যেক ক্ষেত্রেই যে ফার্স্ট সেটা হচ্ছে হাফ pKw। আচ্ছা, এবার এই pKb কোনো ক্ষেত্রে প্লাস কোনো ক্ষেত্রে মাইনাস, কিভাবে আমরা কম্পেয়ার করবো, কিভাবে বুঝবো? না, ধরা যাক আমরা বলেছি যে উইক অ্যাসিড যেটা উইকার পার্ট তার উপর সলিউশনের অ্যাসিডিটিটা ডিপেন্ড করছে বা পিএইচটা ডিপেন্ড করছে, কারণ সেটাই হাইড্রোলাইসিস কতটা করছে তার উপর ডিপেন্ডেন্ট। সো ধরা যাক প্রথম ক্ষেত্রটা উইক অ্যাসিড স্ট্রং বেসের ক্ষেত্রটা আমরা ধরি। আমরা দুটো অ্যাসিড নিয়েছি। একটা অ্যাসিড হচ্ছে HA1, একটা হচ্ছে HA2, বেসটা সিমিলার। সো এর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হচ্ছে Ka1, এর হচ্ছে Ka2। আচ্ছা, এখন যার ক্ষেত্রে আমাদের ডিসোসিয়েশন বেশি হবে, মানে যে অ্যাসিডটা স্ট্রঙ্গার হবে তার ক্ষেত্রে সলিউশনের পিএইচ কম হবে। তার মানে কে ভ্যালু যদি হাই হয়, বাড়ে, তাহলে পিএইচ কমবে। আবার তার কারণ বেস তো দু ক্ষেত্রেই সেম অ্যামাউন্ট অফ OH মাইনাস জেনারেট করছে, যে ক্ষেত্রে H+ আয়ন জেনারেট বেশি করবে সেক্ষেত্রে পিএইচটা কম হবে। আচ্ছা, আবার পিকে হচ্ছে নেগেটিভ লগারিদম অফ কে, তাহলে কে ভ্যালু যত বেশি হবে তত পিকে ভ্যালু কম হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পিএইচ এবং পিকে, কে বাড়লে পিএইচও কমছে, পিকেও কমছে। তার মানে পিএইচ অ্যান্ড পিকে রানস প্যারালালি। সো তার ফলে আমরা দেখো যে পিকে বাড়লে পিএইচও বাড়বে, পিকে কমলে পিএইচও কমবে। সো সেই জন্য এখানে দুটোই হচ্ছে প্লাস। উল্টো দিকে বেসের ক্ষেত্রে আমরা যদি দেখি যে BH+, এটা একটা বেস, আর ধরো ঠিক আছে BH1 আর একটা BH2, বা BH+ বলার দরকার নেই, আমরা ধরা যাক B1 একটা বেস, B2 একটা বেস। এর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট KB, এর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট KB1, এর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট KB2। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদি সলিউশনের এটা হচ্ছে সল্ট অফ স্ট্রং অ্যাসিড উইক বেস, সেই কারণে আমরা বেসিক উইক বেস পার্টটা নিয়ে আলোচনা করছি।
তাহলে যার ডিসোসিয়েশন বেশি, মানে যার কেবি ভ্যালু হাই, তার ক্ষেত্রে পিএইচ ভ্যালুটা হাই হবে। অন্যদিকে পিকেবি মানে হচ্ছে নেগেটিভ লগারিদম অফ কেবি, তার মানে যার কেবি ভ্যালু হাই তার পিকেবি ভ্যালু লো হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পিএইচ এবং পিকেবি দ্যাট রান ইন অপোজিট ডাইরেকশন। সো তার ফলে আমরা এখানে খেয়াল করে দেখো যে দুটো পিকেবি বেশি হলে পিএইচ কম হবে, পিকেবি কম হলে পিএইচ বেশি হবে, সেই জন্য এখানে কিন্তু একটা নেগেটিভ সাইন এসছে। এবার হচ্ছে সল্ট কনসেন্ট্রেশন। সল্টের রেসপেক্টে আমরা ভাবি, একটা ক্ষেত্রে উইক অ্যাসিড স্ট্রং বেস। আচ্ছা, তাহলে ধরা যাক আমরা একটা ক্ষেত্রে ধরা যাক আমরা 1 মোল সল্ট নিয়েছি, উইক অ্যাসিড স্ট্রং বেসের সল্ট 1 মোল সল্ট নিয়েছি। আচ্ছা, একটা ক্ষেত্রে 1 মোল সল্ট নিয়েছি, একটা ক্ষেত্রে 2 মোল সল্ট নিয়েছি। তাহলে আমরা যদি এরকম ভাবে ভাবি যে 1 মোল সল্ট থেকে, তার মানে 1 মোল সল্ট যখন হাইড্রোলিসিস করবে তাহলে হাইড্রোলিসিসটা এরকম হবে। ধরো যাক সল্টটা হচ্ছে MA, তাহলে MA ডিসোসিয়েট করে MOH আর HA দেবে। এখন যেহেতু স্ট্রং বেস, তো এটা তো কমপ্লিট ডিসোসিয়েট ফর্মে থাকবে, এটা কমপ্লিট ডিসোসিয়েট ফর্মে থাকবে M প্লাস এবং OH মাইনাস, কিন্তু এটা ইনকমপ্লিট ডিসোসিয়েট ফর্মে থাকবে H প্লাস এবং A মাইনাস। তাহলে ধরা যাক এর 50% হাইড্রোলিসিস হচ্ছে H এর, তার মানে আমার যদি 1 মোল আমি সল্ট নিই, তাহলে এখান থেকে আমি 1 মোল পাবো হচ্ছে OH মাইনাস, হাফ মোল পাবো হচ্ছে H প্লাস, যেহেতু 50% অফ H এ ডিসোসিয়েট করছে। যদি 2 মোল সল্ট নিই, তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে 2 মোল MOH তৈরি হবে, সেখান থেকে আমি 2 মোল M প্লাস এবং 2 মোল OH মাইনাস পাবো, আর এখান থেকে 2 মোল H সেটা ডিসোসিয়েট করে আমি 1 মোল H প্লাস আর 1 মোল OH মাইনাস A মাইনাস পাবো, আর 1 মোল H আনডিসোসিয়েটেড ফর্মে পড়ে থাকবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তার মানে এখানে আমরা পাচ্ছি 1 মোল সল্ট অ্যাড করলে 1 মোল OH মাইনাস, হাফ মোল H প্লাস, তার মানে ডিফারেন্স এক্সেস কতটা আছে OH মাইনাস, হাফ মোল। 2 মোল সল্ট যদি আমরা নিই, তাহলে 2 মোল OH মাইনাস 1 মোল H প্লাস, তার মানে এক্সেস কতটা আছে OH মাইনাস 1 মোল। তো তার মানে যত বেশি সল্ট আমি অ্যাড করব তত সলিউশনে অ্যালকালিনিটি তত বাড়বে, তার মানে পিএইচ তত বাড়বে। তো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে কনসেন্ট্রেশন অফ সল্টের সঙ্গে পিএইচ প্যারালালি রান করছে। এখানে যদি দেখো তাহলে দেখবে কনসেন্ট্রেশন অফ সল্টের সঙ্গে পিএইচ অপোজিট দিকে রান করছে। যত বেশি সল্ট অ্যাড করবে তত পিএইচ তত কমবে, সেই জন্য এটা নেগেটিভ এখানে রয়েছে সাইনটা, দুটো অপোজিট। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি, আর এখানের ক্ষেত্রে যখন উইক অ্যাসিড উইক বেস, তখন সল্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে না, রাদার সলিউশনে উইক অ্যাসিডের পিকে এবং উইক বেসের পিকেবির ওপর ডিপেন্ড করবে। এবং উইক অ্যাসিডের মতো এখানে হাফ পিকে প্লাস হবে, আর উইক বেসের কেসটার মতো এখানে হাফ পিকেবিটা মাইনাস হবে। তো তার ফলে আমরা বলতে পারছি যে আমাদের যে ইকুয়েশনটা আমরা যেটা লিখেছি, তাহলে সেখানে আমাদের এক্সপেক্টেড যা হওয়া উচিত ছিল তার সঙ্গে প্যারালালি রান করছে। এই পরের পোর্শনটা এই কারণে আলোচনা করলাম, কারণ পরীক্ষার সময় অনেক ক্ষেত্রে যেটা হয় যে ইকুয়েশনটা কোনটা আমি ইউজ করবো তার প্লাস মাইনাস সাইনটা অনেক সময় গুলিয়ে যায়। তো সেইটা যাতে আমরা রেশনালি বা লজিক্যালি জিনিসটা ভেবে ফেলতে পারি, সেই জন্য এই পরের পোর্শনটা বললাম। আদারওয়াইজ যদি এটা জাস্ট মেমোরাইজ করে রাখতে পারো তাহলে কোনো সমস্যা নেই, তাহলে সেক্ষেত্রে পরেরটা আর না ভাবলেও চলবে। কিন্তু আমরা অ্যাটলিস্ট মিলিয়ে নিতে পারছি যে সত্যি যেটা আমরা ভাবছি সেটাই ঘটছে কিনা। So this is all about hydrolysis of weak acid or weak base, তার সলিউশনের ক্ষেত্রে পিএইচ কিরকম হবে, স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে আমরা পিএইচ কি করে ডিটারমাইন করব, এবং একটা সল্ট সলিউশনের ক্ষেত্রে পিএইচ কি করে ডিটারমাইন করব। এর পরের দিন আমরা দেখব যে হোয়াট ইজ বাফার সলিউশন, বাফারের ক্ষেত্রে আমরা সলিউশনের পিএইচ কি করে ডিটারমাইন করব, এবং অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম, একটা অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে ডিউরিং দ্য কোর্স অফ দ্য টাইট্রেশন
সলিউশনের পিএইচ কি করে ভ্যারি করে, সেখানে আমরা কি ধরনের ইন্ডিকেটর ইউজ করব, কিভাবে আমরা এন্ড পয়েন্ট সলিউশনে বুঝতে পারবো, সেই জায়গাগুলো। সো আজকের মতো আমাদের এখানেই শেষ।